সামনে সব স্লিপার কামরা। বিহারের পাটনার থেকে দেখুন কীরকম ওঠার জন্য ধাক্কাধাক্কি আর ভিড়। আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 55 কিলোমিটার/আওয়ার। লং ডিস্টেন্স ট্রেনে না যদি সিট কনফার্ম না হয় সেক্ষেত্রে খুব মুশকিল। মানে এখানে এসে সবাই ভাবে ট্রেনটা আমার বাবার। আমাদের ট্রেন ছেড়ে দিল মোকামা, পরবর্তী স্টেশন বখতিয়ারপুর জংশন। 16 ফেব্রুয়ারি 2024। কেটে যাওয়া ঘড়ির মতো লাট খেতে খেতে একগাদা লটবহর নিয়ে এসে পৌঁছালাম বহরমপুর কোর্ট স্টেশনে। আজকের গল্প এখানেই শুরু হোক, বহরমপুর কোর্ট থেকে একদম পাঠানকোট। সময় বড় অদ্ভুত জিনিস। সারাদিন কাজকর্ম শেষ করে বিকেলে পাখিরা বাসায় ফিরছে, আর আমি কাজের সূত্র খুঁজতে এই বিকেলে বাড়ি ছাড়ছি। মার্চ 1-এ বাড়ি চলে আসলো। মার্চ 2-এ কেন রে? তোমার যাওয়ার জন্য বেশি মন খারাপ করবে। মন খারাপ করতে হয় না। বিকেল 5:49। বহরমপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে হাজির হলো ট্রেন নম্বর 13-114 লালগোলা কলকাতা হাজারদুয়ারি এক্সপ্রেস। যখন ট্রেন বহরমপুর এসে পৌঁছায় এত ভিড় হয় না। জেনারেল কম্পার্টমেন্ট কি রিজার্ভেশন কম্পার্টমেন্ট, দুটোতে চরম ভিড়। মানে ব্যাগপত্র যদি বেশি থাকে নিয়ে ওঠাটাই চাপে। আর আজকে ওয়েদারটা এমনই না, কখনো গরমে ঘামছি, কখনো আবার লাগে ঠান্ডা। জ্যাকেট পরবো কি পরবো না সেটা নিয়ে আমি কনফিউজড। গতকাল অর্থাৎ 15 ফেব্রুয়ারি 37 বছর পা রেখেছি। সেই সূত্র ধরেই ইনস্টাগ্রামে দর্শক বন্ধুদের শুভেচ্ছা বার্তা পড়া এবং তাদেরকে রিপ্লাই দেওয়ার মধ্যে দিয়ে চলতে থাকলো এই ট্রেন জার্নি। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है। তোমার এরকম হয়নি যে ইনস্টাগ্রামে কেউ মেসেজ করেছেন আমি রিপ্লাই করিনি। হ্যাঁ, রিলস পাঠালে আমি রিপ্লাই করি না, বাট যদি কেউ কিছু জানতে চান বা যদি কেউ কোনো বার্তা পাঠান রিপ্লাই সবাইকে করি। তো সঙ্গে থাকুন জুড়ে, ইনস্টাগ্রাম ফলো করে। ট্রেন যখন পৌঁছে গিয়েছে কৃষ্ণনগর, তখন নেওয়া যাক একটু চপমুড়ির খবর। মাত্র 1 মিনিট স্টপেজ ছিল, 1 মিনিটের মধ্যে ছুটে গিয়ে আর কি চপমুড়ি নিয়ে এসেছি। আর সেই সাথে বলবো যে কৃষ্ণনগর স্টেশনে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে 40 টাকাতেও চিকেন বিরিয়ানি পাওয়া যায়। জানি না স্বাদ কীরকম, এখানকার যারা দর্শক তারাই বলতে পারবেন। রাত 9:41 আমাদের ট্রেন পৌঁছে গেল কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ওইদিকে যেটা দাঁড়িয়ে আছে ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে, এটা হচ্ছে ট্রেন নাম্বার 12-496 কলকাতা থেকে বিকানের প্রতাপ এক্সপ্রেস। ওই ট্রেনে একদিন ট্রাভেল করবো, বাট আপাতত যেতে হবে হচ্ছে হাওড়া স্টেশন গল্পের দ্বিতীয় অধ্যায় লিখতে। চলে এসেছি কলকাতা স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে এসে এখানে ট্যাক্সিওয়ালারা সব হাঁক দিচ্ছে, এয়ারপোর্ট যাবেন, হাওড়া যাবেন, আর সব কোথায় কোথায় যাবেন। বাট আমি এখান থেকে হাওড়া যাব, তবে তার আগে একটু কাজ আছে। দর্শক বন্ধু যখন মনের খুব কাছে পৌঁছে যায় তখন গল্প কিছু এরকমই হয়। এমন একজন ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয় যার সঙ্গে আর কি পোস্ট বার্থডে সেলিব্রেশন করতে হবে। কেক কাটবো কলকাতা স্টেশনের বাইরে। সেই রাতে কলকাতা স্টেশনকে সাক্ষী রেখেই আবারও দ্বিতীয়বারের জন্য জন্মদিনের কেক কাটা এবং তা একে অপরকে খাইয়ে দেওয়ার মধ্যেই আবারও পালিত হলো আমার 37 বছর একদিনে পা রাখা। আর কিছু কিছু সম্পর্ক মানে সাবস্ক্রাইবার থেকে অন্য জায়গায় চলে যায়, ঠিক আছে, সেগুলো একটা চিরন্তন অটুট সম্পর্ক হয়ে যায়। তো সৌরভের সাথে আমার সম্পর্ক ঠিক সেরকম। আজ আবারও দ্বিতীয়বারের জন্য যাত্রী সাথী অ্যাপস ট্রাই করছি, কারণ কলকাতা স্টেশনের বাইরে এখানে যে প্রিপেড ট্যাক্সি কাউন্টার সেটা বন্ধ রয়েছে। এখান থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ভাড়া দেখাচ্ছে 194 টাকা। যে গাড়ি পিক আপ করবে সেই গাড়ি এখানে নেই। তো আমি দু একটা ট্যাক্সিকে বলছি আপনি কি যাত্রীর সাথে আওতায়? বলছে না 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 আমি আওতায় নই, গাড়ি আপনাকে ফোন করবে। দেখা যাক কখন ফোন করে। ওটিপি চলে এসছে, ট্যাক্সি আসেনি। কলকাতা স্টেশন থেকে ট্যাক্সি নিয়ে যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় রাত 11:15। তবে তার আগে ছোট্ট একটা গল্প আছে। প্রিপেড ট্যাক্সি কাউন্টার তো বন্ধ, যাত্রী সাথী অ্যাপের আন্ডারে এখনো অবধি কোনো গাড়ি নেই। এমনি ট্যাক্সি এখান থেকে ভাড়া করলাম, যেখানে নর্মালি 194 টাকা দেখাচ্ছিল সেটা এখন পে করতে পারছে 250 টাকা। রাত হয়ে গেছে, রাতে সব বড় বড় গল্প হয় আর কি। আর এই কলকাতা স্টেশন এমন একটা জায়গা না, এখানে যাত্রী সাথী বলে নয়, আগেও দেখেছি আমি উবের ওলা এগুলো কাজ করতে চায় না, কোনো ট্যাক্সি এখানে আসে না, কি জানি কেন। আবার একটু বেরিয়ে গিয়ে যখন আমি কাছাকাছি আসবো আরজি করের কাছে তখন কিন্তু কাজ করবে, ওই চত্বরটা কাজ করে না। সেই সাথে আরও একটা বিষয় আপনাদের বলবো, যেটা আগামী দিনে আপনাদের ট্যুর প্ল্যান করতে বা বেড়াতে যেতে সাহায্য করবে। অনেক দর্শক বন্ধু জানতে চান যে যখন আমি ফ্লাইটের টিকিট বুক করি, ট্রেনের টিকিট বুক করি, তো কীভাবে বুক করি বা কোথা থেকে বুক করি। তো এর জন্য কিন্তু ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপ। প্রথমত উইগো হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট কারেন্সিতে অ্যাভেলেবেল। উইগো অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল হোটেল এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করতে পারি। আমি ভারতবর্ষে বসে থাইল্যান্ড হোটেল বুক করতে পারি, কিংবা থাইল্যান্ডে বসে ভারতবর্ষ হোটেল বুক করতে পারি। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে আমরা যে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ এগুলো ব্যবহার করি। এবার কোথায় ফ্লাইট বুকিংয়ে খরচ কম, অর্থাৎ এক কথায় কোথায় ফ্লাইট সবচেয়ে সস্তা, সেটা কিন্তু কম্পেয়ার করা যায়
এই উইগো অ্যাপ ব্যবহার করে হোটেল বুকিং ক্ষেত্রে এয়ারবিএনবি, Booking.com, অ্যাগোডা কোন সাইট থেকে হোটেল বুক করলে কম খরচ হবে কম্পেয়ার করা যায় এই উইগো অ্যাপের মাধ্যমে। উইগো অ্যাপের নতুন ফিচার্স, আইআরসিটিসি ট্রেনের বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশন। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন এবং ব্যবহার করে অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দেবেন। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর এখন সময় রাত 10:50। আমার ট্রেন হচ্ছে এখানে রাত্রি 11:55, অর্থাৎ আমার হাতে 1 ঘন্টা সময় আছে। তো 1 ঘন্টা সময় ওয়েট করবো এখানে আইআরসিটিসির যে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে সেখানে। এই যে ফুড প্লাজা হাওড়ার জনআহার, আর এইদিকে রয়েছে হচ্ছে রেস্টরুম, ফুড কোর্ট। এটা ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ। এরকম লাউঞ্জ কিন্তু নিউ কমপ্লেক্সেও আছে, অর্থাৎ যেখান থেকে সাউথ ইস্টার্নের ট্রেন ছাড়ে। প্ল্যাটফর্ম নাম্বার 21-22 যেখানে, সেখানে রয়েছে। বৃষ্টি হচ্ছে তো। এক্সিকিউটিভ লাউঞ্জে সিট নিলে সঙ্গে করে আনা খাবার পাশের ফুড কোর্টে গিয়েও বসে খাওয়া যায়। খিদিরপুরে একটা রেস্টুরেন্ট আছে, ওটার নাম হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট। তো সৌরভ নিয়ে এসছে, ও বলেছিল তোমাকে খাবো একদিন। এই রয়েছে বিরিয়ানি। বিরিয়ানি এক কথা দুর্ধর্ষ, যা কোয়ান্টিটি এটা 2 জন হয়ে যাবে। এটা হচ্ছে মাটন, ভালো টেস্ট আছে মাটনটার, আর ভীষণ সফট। এই হচ্ছে কাবাব। দুটো খাবার দুর্দান্ত। একটু একটু ফুড ব্লগার হওয়ার চেষ্টা করতেছি। খাওয়া দাওয়া শুধু গুরু নয়, গুরুতর হয়ে গেছে। অবশেষে হয়েছে ঘোষণা, পেয়েছি ঠিকানা। পায়ে পায়ে চলে এসেছি হাওড়া স্টেশনের নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে ছাড়বে ট্রেন নাম্বার 12-331 হাওড়া থেকে জম্মু তাওয়াই সাপ্তাহিক হিমগিরি এক্সপ্রেস। সাপ্তাহিক কথাটা এই জন্যই বললাম কারণ এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 3 দিন যাতায়াত করে, মঙ্গলবার, শুক্রবার এবং হচ্ছে শনিবার। আর আজ হচ্ছে শুক্রবার 16 ফেব্রুয়ারি। আমাকে অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করেন যে দাদা কাশ্মীর যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন কী রয়েছে। এবং কাশ্মীর যাওয়ার জন্য মানে জম্মু তাওয়াই যাওয়ার জন্য 3টে ট্রেন রয়েছে, না 3টে স্টেশন থেকে ছাড়ে। কলকাতা থেকে রয়েছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা সপ্তাহে প্রতিদিনই চলে। এছাড়াও সপ্তাহে 1 দিন সোমবার শিয়ালদা থেকে রয়েছে হামসাফার এক্সপ্রেস। সপ্তাহে 3 দিন রয়েছে ট্রেন নাম্বার 12331 হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, যেটা সময় নেয় 37 ঘন্টা পর্যন্ত। এই ট্রেনে জেনারেল কামরা রয়েছে হচ্ছে 3টে, এবং শুরুর দিকে মানে হাওড়া থেকে জম্মু তাওয়াইয়ের দিকে যেতে জেনারেলগুলো কিন্তু একদম প্রথমেই থাকে। এসি 3 টায়ার রয়েছে 5টা, B1 থেকে B5। এসি 3 টায়ার ইকোনমি রয়েছে 1টা, এসি 2 টায়ার রয়েছে 1টা এবং এসি ফার্স্ট রয়েছে 1টা। আর পরিষেবার দিক থেকে এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার, ই ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিং। 24 অক্টোবর 1978 এই ট্রেনটা প্রথম ইনাগুরেট করা হয় হাওড়া থেকে জম্মু তাওয়াইয়ের পথে। অনেক পুরনো ট্রেন, আমার জন্মেরও আগের ট্রেন। আর হাওড়া থেকে জম্মু তাওয়াইয়ের পথে এই ট্রেন জার্নিতে আমরা কভার করব 2021 কিলোমিটার যাত্রাপথ। আর এই যাত্রাপথে রয়েছে 30টা হল্ট এবং 414টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবং সেই সাথে পশ্চিমবঙ্গ ছাড়ার পর ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা হয়ে আমাদের ট্রেন পৌঁছে যাবে জম্মু তাওয়াই। আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 55 কিলোমিটার/আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 130 কিলোমিটার/আওয়ার। সময় রাত 12:04 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। হাওড়া ছাড়ার পরবর্তী এই ট্রেনের প্রথম স্টেশন হচ্ছে আসানসোল জংশন। আর হাওড়া আসানসোলের মাঝে আমাদের এই ট্রেন পার করবে 200 কিলোমিটারের ডিস্টেন্স এবং সেই সাথে 60টা ইন্টারমিডিয়েট স্টেশন। হ্যালো, এই ট্রেন জার্নিতে আমার সিট নম্বর হচ্ছে 11 সাইড লোয়ার। যে সাইড লোয়ারের সিট সবাই আর কি এক্সপেক্ট করে, বিশেষ করে যারা সোলো বা কাপলে ট্রাভেল করে দীর্ঘ ট্রেন জার্নিতে, সবাই এক্সপেক্ট করে। আমার সিট হচ্ছে এখানে RAC। RAC মিনস একটা সিটকে দুজনকে ভাগ করে দিয়েছে। আমি যখন টিকিট কেটেছিলাম তখন দেখেছিলাম যে মানে আমার যে অ্যাজাম্পশন ছিল যে টিকিট কনফার্ম হয়ে যাবে, কনফার্ম হয়েও গিয়েছে, কিন্তু সিট হয়ে গেছে RAC। টিটি সাহেবের সঙ্গে কথা বলছিলাম, তো বললো যে তা আমার সিটে যে আরেকজন আছে, মানে RAC মানে তো একটা সিট দুজনকে ভাগ করে দেওয়া হয়, তো সেই ভদ্রলোক উঠবে হচ্ছে জোসিটি থেকে। তো আমার কাছে টাইম আছে আজকে রাতটুকু শান্তিতে ঘুমানোর, কারণ আমি 3 রাত জায়গা, শরীর এমনিতেই ক্লান্ত। এদিক ওদিক করতে করতে রাত্রে 1টা বেজেই গেল। যাই হোক, বিছানা করে নিয়েছি বিন্দাস, কারণ ট্রেনে তো লিলাইন প্রোভাইড করা হচ্ছে। 2টো চাদর, কম্বল আর সেই সাথে বালিশ রয়েছে। সুন্দর করে বিছানা করে নিয়েছি। ব্যাগ কিন্তু লক করে দিয়েছি। যারা ট্রেনে ট্রাভেল করছে, বিশেষ করে স্লিপার, 3rd AC বা 2nd ACতে, তারা কিন্তু ব্যাগে অবশ্যই চেন তালা দিয়ে লক করুন, অ্যাটলিস্ট শান্তির ঘুম হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে। চলো টাটা, গুড নাইট। পরের দিন অর্থাৎ 17 ফেব্রুয়ারি ঘুম যখন ভাঙল, ট্রেন ততক্ষণে পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের 7ম স্টেশন কিউল জংশনের কাছাকাছি। হাওড়া থেকে
408 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বিহারের লক্ষ্মীসরাই জেলার কিউল জংশনে। কিউল জংশন আমাদের যাত্রাপথের 8 নম্বর স্টেশন এবং এই স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর কিউল এই জন্যই জংশন কারণ এখান থেকে ভাগ হয়ে যায় সাহেবগঞ্জ যাওয়ার লুপ লাইন এবং সেই সাথে গয়া যাওয়ার লাইন। সকাল 7:50 আমাদের ট্রেন ছেড়ে দিল কিউল জংশন। পরবর্তী স্টেশন মোকামা। কিউল জংশন আর মোকামার মাঝে রয়েছে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। এদিকে ভালো রকমই ঠান্ডা আছে, হাফ হাতা টি শার্ট পরে দরজার ধারে দাঁড়িয়ে ব্লক করা একটু চাপ হবে যতক্ষণ না বেলা বাড়ছে। আর এটা হচ্ছে কিউল নদী। কিউল নদী পার করার পরে এপারে যে স্টেশনটা সেটা হচ্ছে লক্ষ্মীসরাই জংশন। কিউল নদী শুধু দুটো স্টেশনকে ভাগ করেছে। হাওড়া থেকে 442 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বিহারের মোকামাতে। মোকামাতে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট আর এটা হচ্ছে মোকামার 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন ছেড়ে দিল মোকামা। পরবর্তী স্টেশন বখতিয়ারপুর জংশন। আর মোকামা আর বখতিয়ারপুরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 44 কিলোমিটার এবং সেই সাথে 14টা ইন্টারমিডিয়েট স্টেশন। যেহেতু ট্রেন বিহারের উপর দিয়ে যাচ্ছে না সেহেতু সকালবেলাতেই প্রবলেম, নানা রকম লোক কামড়ায় উঠে যাচ্ছে। টিটি সাহেব তো সবাইকে আর কি বলে বলে নামাচ্ছে। লং ডিস্টেন্স ট্রেনে না যদি সিট কনফার্ম না হয় সেক্ষেত্রে খুব মুশকিল। রাতভোর থেকে আমি আরএসি সিট নিয়ে ভুগছি। জেসিডি থেকে ওরা উঠেছিলেন ভোর 5:30টার সময়। ফাইনালি ঘুম হয়নি। আমি তখন আর কি এই বার্থ ফাঁকা ছিল, এই দিকের বার্থ, তো এইদিকে এসে আর কি ঘুমালাম। যাহা এইদিকে এসে ঘুমালাম, তারপরে আবার এখানকার প্যাসেঞ্জাররা চলে এলো। ঘুম টোটালি ডিস্টার্ব। এতক্ষণে টিটি সাহেব আর কি সিট কনফার্ম করলো, সেটা হচ্ছে আবার HA1-এ। আবার আমাকে লাগেজ নিয়ে এখন যেতে হবে পরের কামরা HA1-এ। ওয়েটিং টিকিট কনফার্ম না হলে তো যাত্রাই বাতিল। আর আরএসির টিকিট যতক্ষণ না কনফার্ম হয় ততক্ষণ মাথায় টেনশন যে আমি কোথায় গিয়ে আলটিমেট মানে পাকাপোক্তভাবে একটা সিট পাবো। রাজেন্দ্রনগর পাটনা গরিবরথ। আর এই সিট বদলের সব চক্করে না পাশ দিয়ে কত ট্রেন বেরিয়ে গেল, আমি কভারই করতে পারলাম না। এখান থেকেই ট্রেন না, এখান থেকে ট্রেন নাই দাদা, একজন গাড়ি আছে আমাদের, ওটা করেই রাজগীর যাবেন। হ্যাঁ ওটা করেই রাজগীর যাবে। সময় সকাল 9:15 আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 10ম স্টেশন বিহারের বখতিয়ারপুর জংশনে এবং সেই সাথে হাওড়া থেকে বখতিয়ারপুর পর্যন্ত আমাদের 486 কিলোমিটারের পথ চলা সম্পূর্ণ হলো এবং নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 26 মিনিট দেরিতে চলছে। বখতিয়ারপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। রাজগীর, নালন্দা, বিহার শরীফ, পাবাপুরি এইগুলো যাবেন তারা কিন্তু এই বখতিয়ারপুর জংশন থেকেই ট্রেন ধরতে পারবেন। বখতিয়ারপুর জংশন ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের 11তম হল্ট হচ্ছে পাটনা সাহিব। আর বখতিয়ারপুর আর পাটনার মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 35 কিলোমিটার এবং সেই সাথে 11টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই হচ্ছে ট্রেনের প্যান্ট্রিকার। এখান থেকে নিলাম হচ্ছে ডিমের অমলেট, গরম গরম অমলেট। জল গরম করলাম এখান থেকে, এখানে বোতল পাওয়া যায়, জল কিনে গরম করে ফ্লাক্সে ভরে নিলাম। তো যারা আপনারা এই ট্রেনে ট্রাভেল করছেন, যদি কোনো কিছু দরকার হয়, তো কিছু খাবারের দরকার হলো কিংবা জল টল গরম করাবেন, সঙ্গে ছোটো বাচ্চা টাচ্চা আছে, তো আপনারা কিন্তু প্যান্ট্রিকার এসে করে নিতে পারবেন। চায়ের থেকে কিন্তু কফির খরচটা বেশি কথাটা আমি এই জন্যই বলছি। 30 পিস এরকম ইনস্ট্যান্ট কফির পাউচের দাম হচ্ছে 750 টাকা। কফির মধ্যেও নানা রকম ফ্লেভার আছে, ক্যাপচিনো আছে, ল্যাট্টে আছে। তো এটা হচ্ছে ল্যাট্টে ফ্লেভারের কফি। লিঙ্ক দিয়ে দিলাম ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখানে ক্লিক করলে অ্যামাজন থেকে আপনারা পারচেস করতে পারবেন। আর সঙ্গে অবশ্যই চামচ লাগবে, নাহলে ভালো করে গুলবে না। আর যত এটা ভালো গুলবে না তত এটা ঘন হবে আর একটা দারুণ কালার আসবে। সময় সকাল 9:46। হাওড়া থেকে চলে 522 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 11তম হল্ট বিহারের পাটনা সাহিব স্টেশনে। পাটনা সাহিব স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 9 মিনিট দেরিতে চলছে। আর এটা হচ্ছে পাটনা সাহিবের 2 নম্বর প্ল্যাটফর্ম। পৃথিবীতে সব থেকে সুখীকে জানেন? যার কোনো চক্ষু লজ্জা নাই, নির্লজ্জ, সে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী। তো এখানকার কিছু পাবলিক হচ্ছে সেরকম নির্লজ্জ পাবলিক, কোনো রকম পরোয়া টরোয়া কিছু করে না। ট্রেন এখানে কিন্তু অ্যাভেলেবেল প্রচুর আছে, যে কোনো এক্সপ্রেস ট্রেন দেখলো AC2 AC3 কেয়ার করে না, তো পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছে, ফট করে উঠে পড়লো, টিকিটও আছে কিনা সন্দেহ আছে। মানে এখানে এসে সবাই ভাবে ট্রেনটা আমার বাবার। আমাদের ট্রেন ছেড়ে দিল পাটনা সাহিব, পরবর্তী স্টেশন পাটনা জংশন। আর পাটনা সাহিব থেকে পাটনা জংশন আমাদের ট্রেন কভার করবে মাত্র 10 কিলোমিটার ডিস্টেন্স। আর মাঝে আরও 2টো স্টেশন রয়েছে, গুলজারবাগ আর সেই সাথে রাজেন্দ্রনগর টার্মিনাল।
বাবুয়া হাম পৌঁছ গয়ে বিহার মা। সময় সকাল 10:14 হাওড়া থেকে রওনা দিয়ে 532 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 7 মিনিট দেরিতে হিমগিরি এক্সপ্রেস এসে পৌঁছেছে তার যাত্রাপথের 12তম স্টেশন বিহারের পাটনা জংশনে। পাটনা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর এরা হচ্ছে পাটনা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এই পাটনা জংশন আর হিমগিরি এক্সপ্রেসের সাথে আমার একটা কানেকশন আছে। যারা আমার প্রথম কাশ্মীর যাওয়ার ব্লগ দেখেছিলেন, যখন আমি লকডাউনের সময় কাশ্মীরে গিয়েছিলাম, তখন এই হিমগিরি এক্সপ্রেসে গিয়েছিলাম। আর তখন ওই পাটনা জংশনে আমি এখান থেকে বড় একটা পেয়ারা কিনেছিলাম। আমার জীবনের অন্তত একটা কি বলবো, সেরা ভিডিওর মধ্যে একটা, মানে কলকাতা থেকে কাশ্মীর প্রথম ট্রেন ব্লগ। সামনে সব স্লিপার কামরা। বিহারের পাটনার থেকে দেখুন কীরকম ওঠার জন্য ধাক্কা ধাক্কি আর ভিড়। এই হচ্ছে ট্রেনের এসি 2 টায়ার। দরজার সামনে কি লেভেলের ভিড়, মানে এসি 2 টায়ারও বাদ পড়েনি। আর এইটা চলবে একদম ওই দীনদয়াল উপাধ্যায় জংশন পর্যন্ত, এরকমই চিত্র চলবে। ওই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা আগামী দিনে লং ডিস্টেন্স জার্নি করছেন, যে ট্রেনগুলো বিহারের পাটনার উপর দিয়ে যায় না, অন্ততপক্ষে সেই ট্রেনকে অ্যাভয়েড করুন। যে ট্রেন গয়ার উপর দিয়ে যায় সেই ট্রেনে টিকিট কাটার চেষ্টা করুন। আর কাশ্মীর যাওয়ার জন্য সেই অর্থে যদি বেস্ট ট্রেন আপনারা বলেন, তাহলে আমি বলবো যে হামসাফার এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে জম্মু সপ্তাহে 1 দিন চলে। ওই ট্রেন অনেক বেটার, আমি 2বার জার্নি করেছি। ওই ট্রেনে এসব ঝামেলা নেই। আমাদের ট্রেন ছেড়ে দিল পাটনা জংশন, পরবর্তী স্টেশন হচ্ছে দানাপুর। ট্রেন পাটনা জংশন ছেড়ে যাওয়ার পর নিজের সিটে ফিরে এসে নতুন এক ঝামেলার সম্মুখীন হলাম। আজ জার্নিতে লেগে গিয়েছে পুরো শনি আমার। পাটনা জংশন থেকে এখানে একজন যাত্রী এসছে, উনি দেখাচ্ছেন যে ওনার সিট হচ্ছে এটা। এদিকে টিটি আমাকে এই সিটটা বলে দিয়েছে, আপনি এখানেই বসুন, আপনার আরএসি কনফার্ম হয়ে গেছে। এবার আরএসি যে কনফার্ম হয়েছে তার কিন্তু কোনো এসএমএস আমার কাছে আসেনি বা অ্যাপসেও শো করছে না। তো উনি দেখাচ্ছেন এটা ওনার সিট নাম্বার, এটা একটা সিট দুজনকে কী করে দিতে পারে। অন্য কামরা থেকে খুঁজে পেতে টিটি সাহেবকে ডেকে নিয়ে এলাম। উনি ব্যাপারটার মীমাংসা করে দিলেন। सबको ऐसा होना चाहिए, सबको ऐसा ही होना चाहिए आपकी तरह। आपको तो हो गया, मुख्यमंत्री का पद मिल गया आपको, और आप क्या एमएलए बनना चाहते हैं। এনার যে সিট সেটা হচ্ছে 10 নম্বর, কিন্তু সি কেবিনে। আমি আগেই বলেছি এটা কিন্তু হচ্ছে এসি 2 আর এসি ফার্স্টের কম্বাইন্ড। তো এখানে কিন্তু কুপ রয়েছে হচ্ছে একটা, আর কেবিন রয়েছে হচ্ছে 2টো। কুপ আর কেবিন মিলে বার্থ রয়েছে 10টা, আর বাকিগুলো হচ্ছে সমস্ত নর্মাল এসি 2 টায়ারে যেরকম বার্থ থাকে সেরকম। তো এখানে যেমন সিট নাম্বার 10 এখানেও আছে, 2 টায়ারেও আছে, তেমনি সিট নাম্বার 10 কেবিনেও আছে। তো ওনার হয়ে গেছে কেবিন, উনি জানেন না, এখানে এসে বসে আছেন, আমার ব্যাগটাকে নামিয়ে দিয়েছেন। আমি টিটি সাহেবকে ডেকে নিয়ে এলাম, আর টিটি সাহেব খুব হেল্পফুল, মানে অন্তত এই জার্নিতে আমি দেখলাম। সকাল 11:27, এখন আমি ব্রেকফাস্ট করতে পারিনি, এতক্ষণে একটু ফাঁকাফুঁকি হলো। তো নিয়ে এসছি এরকম শশা, গাজর, ধনিয়া পাতা, আচার, আমের আচার, মুড়িও রয়েছে। এই মুড়ির প্যাকেটটা শান্তনু দিয়েছিল আমাকে। এটা হচ্ছে উত্তরবঙ্গের মুড়ি। খাবার দাবার তো সব জোগাড় যন্ত্র করে নিয়ে এসেছি। এবার খেতে গিয়ে দেখি যে মুড়ি মাখবো যে বাটি, সে বাটি নেই। তো আমার সহযাত্রী ছিল, সে আবার বললাম খবরের কাগজ দিন, তো খবরের কাগজ সাথে নিয়ে আসেনি। তো খবরের কাগজ নিলাম, ওখানে কাটাকাটি করে আর কি মুড়ি খাবো। তারপর কালকে হিমাচল পৌঁছে একটা বাটি কেনার ব্যবস্থা করবো। যে ভিড়টা এতক্ষণ কামরার দরজা ছিল, আড়া যখন ছাড়ার পরে সেই ভিড়টা এখন কামরার ভেতরে। আমি যে জিনিসপত্রগুলো ওই যে কাটাকুটি করলাম, একটু বাইরে গিয়ে ধোবো বেসিনে ভালো করে, তারও পর্যন্ত উপায় নেই, যাওয়াই যাচ্ছে না। দরজার ধারে তো ছেড়ে দিলাম বেসিনের কাছে যাওয়া, মানে এই প্যাসেজটা পর্যন্ত ভিড়। দারুণ করে মুড়ি মাখিয়ে নিয়েছি, মুড়ি, চানাচুর, আচার, সেই সঙ্গে শশা, আর হচ্ছে গাজর, আর ধনিয়া পাতা তো আছেই। এই সব কিছুর মাঝে প্যান্ট্রি গার্ড থেকে কর্মী এসে দুপুরের খাবারের অর্ডার নিতে এলো। 180 টাকা ভেজ থালি, আর ডিম 170। বিল লাগবে কিন্তু। কি হারিয়েছে? জুতো আছে আমার, আরেকখানা জুতো সব আছে এখানে। কি বলছি, হাতে বিল পাবে, মেশিন বিল খারাপ আছে, শুনে কেন? মেশিন খারাপ আছে আমাদের। মেশিন খারাপ আছে, এই হচ্ছে একটা স্ক্যাম। 2টো ডিম, ভাত, সবজি, ডাল, একটা মিষ্টি, দাম পড়বে 170 টাকা। মেশিন খারাপ, হাতে বিল পাবে। হাতে লেখা বিলের তো কোনো ভ্যালু নাই। আমি খাবারের অর্ডার দিতাম না, কারণ সঙ্গে মুড়ি আছে, ফল আছে, হয়ে যেত। খাবারের অর্ডার দিয়েছি একটা ফিডব্যাক দেওয়ার জন্য, যে আগামী দিনে আপনারা যারা এই ট্রেনে ট্রাভেল করবেন, সেখানকার খাবার খাবেন কি খাবেন না, মানে খাবারের স্বাদ কীরকম। তবে প্যাসেঞ্জার ডিস্টার্বেন্স থাকলেও এখানে যে টিটি সাহেবরা আছেন না, তারা কিন্তু স্ট্রিক্ট। তারা এসে সব বাইরের প্যাসেঞ্জারকে হটালো, এবং ট্রেনের বিভিন্ন বার্থে, বিভিন্ন জায়গাতে অনেক বাইরের প্যাসেঞ্জার বসে আছে। কেউ বলছে আমি আরপিএফের স্টাফ, কেউ বলছে আমি রেলের স্টাফ। তো বলছে আই কার্ড দেখান, বলছে আই কার্ড তো নাই। বলো সোজা চলে যান দরজার ধারে, ওখানে গিয়ে দাঁড়ান। আমি তো এত ট্রেনে জার্নি করি, এত টাকার টিকিট কাটি, আমার 30 টিকিট কনফার্ম হয়নি, না এসিতে না স্লিপারে। আমি উঠতে রীতিমতো লজ্জা পাই যে প্যাসেঞ্জাররা কী বলবে, টিটি কী বলবে, দুটো বাজে কথা বলবে। আমি জেনারেল কম্পার্টমেন্টে কষ্ট করে আসি। এখানকার লোকজনের এই লেভেলে কনফিডেন্স, মানে এসি 2 টায়ারে উঠে পড়ে, এসি 3 টায়ারে উঠে পড়ে টিকিট ছাড়াই। ইমাজিন করতে পারছেন?
ট্রেন জার্নি করতে করতে খারাপ অভিজ্ঞতার সাথে কিছু ভালো অভিজ্ঞতাও শেয়ার করা দরকার। সেটাই যে আমাদের কামরায় কিন্তু যে ক্লিনিং স্টাফ আছে তারা কিন্তু এসে আর কি ফিনাইল ছুটি দেওয়া, কামরা পরিষ্কার করে দেওয়া, সেই সাথে যে সমস্ত ওয়েস্টেজগুলো আছে সেগুলো সাথে করে নিয়ে যাওয়া, এটা করে দিচ্ছে। এই জার্নিতে মানে সকালে ওঠার পর থেকে আমি 2বার বাথরুমে গিয়েছিলাম, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, চাকাচাক ক্লিন। এই তো পেয়ারা, বড় বড় পেয়ারা। হাওড়া থেকে 743 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট এবং নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন মাত্র 1 মিনিট দেরিতে রান করছে। হাওড়া থেকে জম্মু তাওয়ার পথে দীনদয়াল উপাধ্যায় জংশন হচ্ছে আমাদের যাত্রাপথের 16তম স্টেশন। 300 দিজিয়ে। এখানে পেয়ারা হচ্ছে 100 টাকা কিলো, আগের বার যা ছিল এখনও তাই আছে। আমি যে পেয়ারা নিলাম সেটার ওজন হচ্ছে 300 গ্রাম, হলো প্রায় 30 টাকা। সময় 1:57 আমাদের ট্রেন ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। পরবর্তী স্টেশন বারাণসী জংশন। আর এই দীনদয়াল উপাধ্যায় জংশন আর বারাণসীর মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 18 কিলোমিটারের যাত্রাপথ এবং এর মাঝে রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। পার্সেল ভ্যান কার। আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের ওয়েস্ট কেবিনের সামনে। এই ট্রেনের কোনো একটা কামরা থেকে এয়ার লিকেজ হচ্ছে। এই এয়ার লিকেজ যতক্ষণ না সমস্যার সমাধান হয় ততক্ষণ ট্রেন ছাড়বে না, কারণ ওটার উপরই ডিপেন্ড করা হচ্ছে ট্রেনের ব্রেক। টেকনিক্যাল প্রবলেম সারিয়ে ট্রেন কখন আবার যাত্রা শুরু করবে সেটা তো বলা যাচ্ছে না। এখন হয়ে গেছে দুপুর 2:17। এবার খাওয়া দাওয়া করে ফেলতে হবে, নাহলে এরপরে খাবার যে লেভেলে ঠান্ডা হয়ে যাবে সেই খাবার আর খাওয়া যাবে না। এটা হচ্ছে 90 টাকার থালি। প্রথমে বলেছিল 170 টাকা। আমি বললাম আমার বিল লাগবে, তো বললো বিল তো মেশিন খারাপ। আমি বললাম লিখে দাও, বিল মেশিন খারাপ। তো বলছে আপনার জন্য 90 টাকার থালি, ঠিক আছে। এর মধ্যে দিয়েছে এরকম একটা সোনপাপড়ি, আচারের প্যাকেট, এই রয়েছে ভাত রুটি দুটোই আছে। কেউ যদি রুটি না নিতে চান তাহলে আপনারা 2টো ভাতের প্যাকেট পেয়ে যাবেন। সেই ডাল, কারি পাতার মধ্যে মনে হয় আছে, চিরা চরিত, 2টো বড় বড় ডিমের ঝোল। ডালটা কিন্তু ততটাও খারাপ নয়, ভালো খেতে। গরম গরম যদি খেতাম তাহলে ভাত ডালের ভালো লাগতো। ডিমের ঝোল, গড়পড়তা ঝোল বেটার। আমি বলবো যদি আপনারা ট্রেন থেকে খাবার নেন, মানে 90 টাকার খাবার নেন, সেক্ষেত্রে আপনারা ডাল দিয়ে খান, ভালো লাগবে। আজকে এমনই পরিস্থিতি, আমাকে এইভাবে শ্যুট করতে হচ্ছে, এইভাবে দরজার ধারে দাঁড়াতেও পারছি না। তাই এতদিন পর একটা ট্রেন ব্লগস বানানোর চেষ্টা করলাম, বাট বহুত ট্রাভেল হচ্ছে, বহুত। এইভাবে শ্যুট করা যায় না। এই হচ্ছে বারাণসীর গঙ্গা, দেখেও শান্তি। আর এইদিকে রয়েছে নমঘাট। এখন এই দিকটা অনেক ডেভেলপ করা হচ্ছে। এর আগে 2বার বারাণসী এসেছি, ব্লগসও বানিয়েছি, তখন এই নমঘাটটা তৈরি হয়নি, এখন তো তৈরি হয়ে গিয়েছে। অ্যাকচুয়াল পিএম বারাণসীকে এত সুন্দর ডেভেলপ করেছে না, বারাণসী ওদিক থেকে অযোধ্যা দুর্দান্ত ডেভেলপ করেছে, দুর্দান্ত। পুরী যেমন আমরা প্রত্যেক বছর যাই, তেমনি আমাদের প্রত্যেক বছর বেড়ানোর শিডিউলে বারাণসীকেও রাখতে হবে। আর একই সাথে বলে দিই, কাশী, বারাণসী জংশন আর বেনারস 3টে কিন্তু আলাদা স্টেশন। অবস্থা খুবই খারাপ। ট্রেন এসে পৌঁছালো বারাণসী জংশনে, আমাদের যাত্রাপথে 17 নম্বর স্টেশন। ট্রেন যখনই ঢুকেছে সমস্ত ছেলেপুলে যারা পরীক্ষা দিতে যাচ্ছে একদম টেসে ট্রেনে উঠে গেছে। প্রত্যেকবার এই এক্সাম নিয়ে প্রবলেম হয়। আগেও আমি অনেক ট্রেনে ট্রাভেল করার সময় দেখেছি, যখন একটা এক্সাম পড়ে সবাই এক্সামের সেন্টারগুলো কি দূরে দূরে পড়ে, এতগুলো ছেলে যাবে পরীক্ষা দিতে, এবার তারাই বা কিছু করে যাবে। এবার তারা যে ট্রেন পায় সে ট্রেনে উঠে যায়। স্লিপার জেনারেলে তো ঠাসা লোক পড়ে থাকে, এসি ফার্স্ট, এসি 2, এসি 3 উঠে পড়ে। এবার সেখানকার যারা যাত্রী তারা হাঁসফাঁস করে না, তারা পারে বাথরুমে যেতে, বিশেষ করে সঙ্গে লেডিস ফেডিস যাদের আছে, বাচ্চা আছে, তারা না পারছে বাথরুমে যেতে, না কিছু যাচ্ছে তাই অবস্থা। এবার এই পরিস্থিতিগুলো সত্যি মারাত্মক। আর প্রত্যেক মাসে একটা করে একটা পরীক্ষা, প্রত্যেক মাসে বিহারের লোক যাচ্ছে ইউপিতে পরীক্ষা দিতে। এইসব ভাইরা যাচ্ছে পরীক্ষা দিতে, কেউ দরজার ওখানে রয়েছে, কেউ এইদিকে রয়েছে, ভেস্টিবিউলে সব স্টুডেন্টরা রয়েছে যারা পরীক্ষা দিতে যাচ্ছে। आपका भी एग्जाम है? हाँ। कहाँ से हो? बिहार से या यूपी से? बिहार से, बक्सर से। बक्सर से? हाँ। किसी ट्रेन में थे? हाँ, सुरवेले। कल एग्जाम। এখন সময় বিকেল 5:55। হাওড়া থেকে 904 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 7 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উত্তরপ্রদেশের সুলতানপুর জংশনে। সুলতানপুর জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর সেই সাথে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 7 মিনিট দেরিতে চলছে। আর সুলতানপুর জংশন আমাদের যাত্রাপথের 19 নম্বর স্টেশন। বেশ কিছুদিন আগে যখন আমি অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম তখন দেখেছিলাম আপনাদেরকে যে বারাণসী থেকে ট্রেন ধরে আমি এসেছিলাম সুলতানপুর, এবং সুলতানপুর থেকে বাসে করে গিয়েছিলাম হচ্ছে অযোধ্যা।
হয়তো আপনারা সেই ব্লগটা দেখে নিয়েছেন, যদি না দেখে থাকেন লিঙ্ক দেওয়া থাকলো আই বোতামে। আমাদের ট্রেন ছেড়ে দিল সুলতানপুর জংশন, পরবর্তী স্টেশন নীলাগড়। আর সুলতানপুর আর নীলাগড়ের মাঝে রয়েছে 5টা হল্ট এবং 50 কিলোমিটার ডিস্টেন্স। সুলতানপুর এই জন্যই জংশন, কারণ এখান থেকে যেমন একদিকে ভাগ হয়ে যাচ্ছে প্রয়াগরাজ যাওয়ার লাইন, একদিকে ভাগ হয়ে যাচ্ছে লখনৌ যাওয়ার লাইন, একদিকে ভাগ হয়ে যাচ্ছে বারাণসী যাওয়ার লাইন, তেমনি আরেক দিকে ভাগ হয়ে যাচ্ছে অযোধ্যা যাওয়ার লাইন। আর এই সুলতানপুর হচ্ছে গোমতী নদীর তীরে। এই যে নদীটা বয়ে যাচ্ছে আমাদের রেলপথের পাশাপাশি, এটা হচ্ছে গোমতী নদী। সময় সন্ধ্যে 7:14। ট্রেন ছুটে চলেছে তার আপন গতি নিয়ে। তো ওই সন্ধ্যাবেলা কি হয়, আর সময় কাটে না, তখন মানে এটা খাই সেটা খাই। ট্রেনে দেখলাম যে বিক্রি হচ্ছে গরম গরম ভেজ চাউমিন, আর এখানে ভেজ চাউমিনের দাম আছে 50 টাকা। উচ্ছে ঝাল দিয়েছে আর মশলা দিয়েছে, বেকার টেস্ট। 50 টাকা জলে কি আর কইমু, দুঃখের কথা বলতে শরম লাগে, আর কপাল খারাপ থাকলে এসি কামরায় গরম লাগে। হাওড়া থেকে 1040 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 1 ঘন্টা 52 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের 21তম স্টেশন লখনৌ চারবাগে। লখনৌ চারবাগে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 10 মিনিট, বা ট্রেন মনে হয় 10 মিনিট দাঁড়াবে না, কারণ ট্রেন যেহেতু লেট আছে। আর সেই ভিড় প্ল্যাটফর্মে নেমে দুটো কথা বলবো প্রাণের কথা, তার উপায় নাই। রাত 9:35 আমাদের ট্রেন ছেড়ে দিল লখনৌ স্টেশন। আর এবার রাতের খাওয়া দাওয়ার আয়োজন করলাম। রাত ফুরিয়ে দ্বিতীয় দিনের সকাল। ট্রেন ততক্ষণে পৌঁছে গিয়েছে লুধিয়ানা জংশন। সময় সকাল 8:36। হাওড়া থেকে 1757 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 1 ঘন্টা 4 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা ডিস্ট্রিক্টের লুধিয়ানা জংশনে। লুধিয়ানা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর এটা হচ্ছে লুধিয়ানা জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে আমাদের ট্রেন পৌঁছেছে। লুধিয়ানা জংশন থেকে কিন্তু ভাগ হয়ে যায় চণ্ডীগড় যাওয়ার লাইন। ওয়েদার বলছে এই মুহূর্তে লুধিয়ানা তাপমাত্রা 13 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের ট্রেন ছেড়ে দিল লুধিয়ানা জংশন, পরবর্তী স্টেশন ফাগুয়ারা জংশন। লুধিয়ানা জংশন আর ফাগুয়ারা জংশনের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 36 কিলোমিটারের যাত্রাপথ এবং একই সাথে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। এটা হচ্ছে অমৃতসর, জলন্ধর সিটি, নিউ দিল্লি ইন্টারসিটি এক্সপ্রেস। এই লুধিয়ানা জংশনে কিন্তু রয়েছে ডিজেল লোকোমোটিভ সেট, প্রায় 190টারও কাছাকাছি ডিজেল লোকোমোটিভ এই লুধিয়ানা সেটে রয়েছে। আপনারা যারা রেল ফ্যান তারা তো দেখেছেন ওই WDM 3D বা WDM 3A এদের গায়ে লেখা থাকে LDH লুধিয়ানা, তো সেই লোকো সেট কিন্তু এখানেই রয়েছে। এরই এক ফাঁকে ঘুরে এলাম প্যান্ট্রিকার থেকে 1 বোতল জল আর ব্রেকফাস্ট সংগ্রহ করতে। এখানে নিলাম হচ্ছে ব্রেড আর সেই সঙ্গে এটা হচ্ছে অমৃতসর জংশন থেকে মুম্বাই পশ্চিম সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়া থেকে 1793 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 17 মিনিট দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের 28তম স্টেশন ফাগুয়ারা জংশন। আমরা ট্রেন ছেড়েও দিয়েছে বলতে বলতে। যাই হোক, ফাগুয়ারা জংশনে আমাদের এই ট্রেনের হল ছিল হচ্ছে 2 মিনিট। পরবর্তী স্টেশন জলন্ধর ক্যান্টনমেন্ট। ফাগুয়ারা জংশন আর জলন্ধর ক্যান্টনমেন্টের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 16 কিলোমিটার ডিস্টেন্স, আর সেই সঙ্গে মাত্র একটা ইন্টারমিডিয়েট স্টেশন। আসছে ট্রেন নাম্বার 15708 অমৃতসর থেকে কাটিহার জংশন আম্রপলি এক্সপ্রেস। হাওড়া থেকে 1809 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 1 ঘন্টা 17 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথে 29তম স্টপেজ জলন্ধর ক্যান্টনমেন্ট জংশনে।
জলন্ধর ক্যান্টনমেন্ট জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল জলন্ধর ক্যান্টনমেন্ট জংশন, পরবর্তী স্টেশন পাঠানকোট ক্যান্টনমেন্ট। জলন্ধর আর পাঠানকোটের মাঝে আমাদের ট্রেন চলবে ননস্টপ 112 কিলোমিটার, আর এর মাঝে রয়েছে 24টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই জার্নিতে আমার সঙ্গে যেমন ইয়ং জেনারেশনও ছিল, তেমনি কিন্তু সিনিয়র সিটিজেনও ছিল। তো এই দীর্ঘ ট্রেন জার্নিতে তাদের অভিজ্ঞতা কীরকম একটু তাদের মুখ থেকে শুনবো। কালকে বিকেলে একটু ভিড়ের জন্য অসুবিধা ছিল, আর সব থেকে বড় কথা কৌশিককে কাছে পেয়ে আরো বেশি আনন্দ পেয়েছি। সবাই মিলে আনন্দ করতে করতে যাওয়া, এটাই তো মেন। এই যে যার মতো বসে রইলাম, কথা বললাম না, তাতে কি ভালো লাগে? কখনো বোর হয়েছো কি? একদম ফিল হয়নি। আর কৌশিকদের সাথে মিলে তো একদম সারপ্রাইজ ছিল আমাদের জন্য। এতদিন ধরে ইউটিউবে দেখছি, ভিডিওতে দেখছি, আর ফার্স্ট টাইম সামনে দেখা, মানে একদম আলাদাই এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগলো, একটা দাদু পেলাম, একটা জেঠিমা, একটা জেঠিমা, খুব ভালো লাগলো। মানে অজান্তেই এই দীর্ঘ জার্নিতে একটা অনেকগুলো সম্পর্কে মানুষ জড়িয়ে গেল, একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেল। জার্নি তো জার্নি আছে, ভালো মন্দ মিশিয়ে আছে। হ্যাঁ, আমি তো তোমার ব্লগ দেখি, যেহেতু ঘুরতে ভালোবাসি এবং প্রচুর প্রচুর বেড়াতেও জানি। হ্যাঁ, খুব সত্যি কথা, একটা ট্রেন কিন্তু এক বা একাধিক রাজ্যকে চলে না। কখনো কখনো একটা ট্রেন জার্নি অনেকগুলো সম্পর্কে জুড়ে দেয়, যাদের সাথে কখনো দেখা হওয়ার কথা আমাদের হয়তো ছিলই না, কিন্তু এই ট্রেন জার্নিতে সেই দীর্ঘ সফরে তাদের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, আলাপ হয়, একটা অন্যরকম আত্মীয়তার বন্ধনে সবাই আবদ্ধ হয়ে যায়। আবারও সেই ক্ষণিকের বন্ধন কখনো ছিন্ন হয়ে যায় যখন ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে চলে যায় দূর থেকে দূরে। হঠাৎ করে চিনে ওঠা মানুষগুলো কোথাও যেন হারিয়ে যায়। আবারও কোনোদিনও হয়তো তাদের সঙ্গে দেখা হবে কিংবা হবে না। হ্যাঁ জি, হাওড়া থেকে 1922 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 36 মিনিট দেরিতে পাঠানকোট ক্যান্টনমেন্ট পৌঁছে শেষ হলো আমার যাত্রা। আর পাঠানকোট আমাদের যাত্রাপথের 30তম স্টেশন। এরপরে হচ্ছে কাঠুয়া এবং তারপরে জম্মু তাওয়াই পৌঁছে এই ট্রেন তার যাত্রা শেষ করবে। আর পাঠানকোট থেকে জম্মু তাওয়াই হচ্ছে মাত্র 100 কিলোমিটার। শেষ করলাম হাওড়া থেকে পাঠানকোট পর্যন্ত আমাদের প্রথম পর্ব। তবে আমার গন্তব্য কিন্তু জম্মু কাশ্মীর নয়, আমার গন্তব্য হচ্ছে হিমাচল। ফিরবো সেই গল্প নিয়ে দ্বিতীয় পর্বে, যে গল্প শুরু হবে এই পাঠানকোট ক্যান্টনমেন্ট থেকে হিমাচলের পথে। সবাইকে টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভ ইউ।